কি খবর সবার? আশা করি ভালোই আছেন। চলে আসলাম নতুন একটি কবিতা নিয়ে, নতুন একটি আলোচনা নিয়ে। নবম দশম শ্রেণীর নতুন কবিতা সেই দিন এই মাঠ, এই কবিতাটা নিয়ে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। তো জীবনানন্দ দাশ রচিত এই কবিতাটা নিয়ে আলোচনা করার আগে একটু কথা তো বলতেই হবে জীবনানন্দ দাশকে নিয়ে, তো সেই কথাবার্তা বলবো। তবে তার আগে বলে নিই, সেই দিন এই মাঠ ছোট্ট একটি কবিতা, খুব সামান্য একটি কবিতা, বাট খুবই অনুভূতির এবং খুবই ডেপথ একটি কবিতা, এবং আপনাকে ভাবাতে পারে এমন একটি কবিতা। যেহেতু কবিতাটা জীবনানন্দ দাশের লেখা, তাই ভাবনার ব্যাপারটা থাকবেই, কারণ উনি ছিলেন কবিদের কবি বা রাজা কবি আর কি, যেটাই বলি না কেন। তো ওনাকে অনেকে চেতে বলে হচ্ছে, সিনিয়র যারা কবিরা অনেকেই বলে ফাজিল কবি। কেন বলে আমি বলি, তার কারণ হচ্ছে উনি কি ফাজলামি করতো না, ব্যাপারটা তা না। উনি এমন একজন কবি ছিলেন, অনেক সিনিয়র কবিরা এটা একটু একটা মানে কি বলবো, একটা অভিমান থেকে এই গালিটা দেয়। গালিটার এই জন্য কারণ, ফাজিল কবি বলে এই জন্য যে উনি এমন একজন কবি যে বলা হয় উনার জন্মের কারণে, মানে উনি সব লিখে গেছেন। ওনার জন্মের পর থেকে বাংলা সাহিত্যে কবিতা লেখার আর কিছু বাকি নাই। উনি এত কিছু লিখে গেছেন, এত অসাধারণ উপমা, এত অসাধারণ কবিতার ওনার সেন্স, যে এরপরে লেখার আর কিছু বাকি নেই, এরপরে আপনার চিন্তা করার আর কিছু বাকি নেই। এই জন্য অনেকে বিরক্ত হয়ে চেতে বলে যে আপনি একটা ওই ব্যাটা একটা ফাজিল কবি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার কাজ করে সিনিয়র কবিদের মধ্যে। যাই হোক, তো ওনার কবিতা মানে আসলে বলে শেষ করা যাবে না। ওনার যদি লাশ কাটা ঘর কবিতার কথা বলি, কিংবা ক্যাম্পে কবিতার কথা বলি, এইখানে আমি ক্যাম্প ফেলিয়াছি বনের ধারে, অসাধারণ সব কবিতা, বনলতা সেনের কথা বলি, কিংবা অন্য আবার আসিব ফিরের কথা বলি, অর্থাৎ ওনার কবিতার বা 8 বছর পরের কথা বলি, যে কোনো কবিতার কথা বলি, দুর্দান্ত তুখর কবিতা। মানে ওনার কবিতা নিয়ে আসলে আলোচনা করে, বা উনি কতটুকু মহান, কতটুকু ভালো অসাধারণ কবিতা লেখেন, সেগুলো বলা মানে হচ্ছে আসলে সময় নষ্ট করা, সত্যি কথা বলতে সময় নষ্ট করা। তো সে আলোচনা যাচ্ছি না, সরাসরি ওনার একটু এমসিকিউ নির্ভর যে প্রশ্নগুলো, সেই আলোচনা যাচ্ছে। সেটা হচ্ছে ওনার জন্ম মৃত্যু নিয়ে একটু বলে নিই। সেটা হচ্ছে ওনার জন্ম হচ্ছে 1899 সালে এবং মৃত্যু হচ্ছে 1954 সালে। আমি আবারও বলছি, 1899 এবং 1954। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হচ্ছে 1899 সালে কাজী নজরুল ইসলামও জন্মগ্রহণ করেন। আমি মানুষ কবিতা এবং একই সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন অর্থাৎ কাজী নজরুলের দুটো ভিডিও লেসনের সময় বারবার বলে দিয়েছি যে মনে রাখবেন যে জীবনানন্দ এবং কাজী নজরুল একই দিনে জন্মগ্রহণ করেন, মানে একই সালে, একই দিনে না, একই সালে জন্মগ্রহণ করেন। এবং এটা থেকে এমসিকিউ হয়, অনেক ধরনের প্রশ্ন হয় যে একই সালে কোন দুটো কবি জন্মগ্রহণ করেন। সুতরাং এটা আপনি মাথায় গেঁথে রাখেন, জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলাম একই সালে জন্মগ্রহণ করেন 1899 সালে, এবং মৃত্যুবরণ করেন হচ্ছেন আলাদা, এই ব্যাপারটা আলাদা, সেটা হচ্ছে 1954 সালে। তো যাই হোক, এবার জীবনানন্দ দাশের কয়েকটি বইয়ের নাম একদম না বললেই না। যেমন 1 নম্বর যে বইয়ের নামটা, যেই বইয়ের নামটা একদম বলতেই হবে, সেটা হচ্ছে বনলতা সেন। তারপরে রূপসী বাংলা, তারপরে 7টি তারার তিমির, কিংবা মহাপৃথিবী, কিংবা যদি বলি ধূসর পাণ্ডুলিপি, মানে এগুলো তো অসাধারণ বই, মানে সে বলে বোঝানোর মতো না। ধূসর পাণ্ডুলিপির মতো বই আসলে খুব রেয়ার পিস বই। এরকম কিছু বইয়ের নাম। তো এই বইয়ের নামগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, মাথায় গেঁথে ফেলি। বনলতা সেন, রূপসী বাংলা, 7টি তারার তিমির, মহাপৃথিবী, ধূসর পাণ্ডুলিপি, এই 5টা বই আমি আবার রিপিট করছি। বনলতা সেন, 7টি তারার তিমির, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি আর মহাপৃথিবী, 5টা বইয়ের নাম আমরা মাথায় পুরো গেঁথে ফেলি, এগুলো আমাদের জন্য লাগবে। তো যাই হোক, এই ছিল জীবনানন্দ দাশকে নিয়ে একটু টুকটাক আলোচনা। এবার সেই দিন এই মাঠ কবিতাটা আমরা ঢুকবো। খুবই ভাবের, অনুভূতির এবং মানব জীবনের একটা তীব্র অনুভূতির কবিতা, সেই কবিতা নিয়ে আমরা আলোচনা করব। চলুন চলে যাই আমাদের সেই দিন এই মাঠ কবিতা আলোচনায়। দেখা যাচ্ছে যে এই কবিতার শুরুটাই হচ্ছে এইভাবে, একটা বিচিত্রভাবে শুরু হচ্ছে, মানে খুব কাব্যিক ওয়েতে। শুরুটা এরকম যে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। দেখেন কবি কি বলছেন, যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। কোন দিন, মানে কেন স্তব্ধ হবে না কেন, কবি এখনো কিছু বলে না, আমরা পরে ক্লিয়ার হব। এই নদী নক্ষত্রের তলে, নদী মানে হচ্ছে মাটিতে যে নদী, নক্ষত্র মানে হচ্ছে তারা, অর্থাৎ নদী নক্ষত্রের তলে মানে হচ্ছে পৃথিবীতে, সেদিনও দেখিবে স্বপ্ন, মানে যেই দিন স্তব্ধ হবে না সেই দিন, কোনো একটা দিন তুমি তখনও স্বপ্ন দেখবা। সেই দিনটা কোন দিন, মানে সেই দিন এই মাঠ, সেই দিনটা কোন দিন আমরা এখনো জানি না। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, মানে হচ্ছে পৃথিবীতে স্বপ্ন দেখা কোনদিন বন্ধ হয় না। কেউ থাকুক না থাকুক স্বপ্ন দেখা চলবে, কার জন্য পৃথিবী আটকে থাকে না, এই কথা বলতেছে। এখন আমরা বুঝি নাই যে সেই দিনটা কোন দিন। এই আস্তে আস্তে পরে পেরাতে এখন ক্লিয়ার হবে সেই দিনটা কোন দিন। দেখেন কবি কি বলছেন, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরব গন্ধের ঢেউয়ে। দেখেন এই পর্যন্ত বলার পর আমরা বুঝতে পারলাম সেই দিনটা কোন দিন, কবির মৃত্যুর দিন। অর্থাৎ কবি বলছেন যে আমি যদি পৃথিবীতে নাও থাকি, তখন কি এই মাঠ কি স্তব্ধ হবে না, হবে না, স্তব্ধ হবে না। এখানে স্বপ্ন দেখা বন্ধ হবে না। আমি না দেখলে হয়তো আমি যদি মারা যাই, আজকে যদি আমি আপনাদের বাংলা পড়াচ্ছি, আজকে যদি আমি না থাকি, আমি যদি মারা যাই আজকে, তো কি হবে, হয়তো 2 দিন আপনাদের ভিজুয়ালাইজেশন অফ থাকবে, বা 3-4 দিন, তারপরে যেমন পৃথিবী চলছিল সেভাবেই চলবে। কবি এই কথাটাই বললেন যে যদি কেউ মারা যায়, পৃথিবী কার জন্য আটকে থাকে না ভাই।
যা পৃথিবী যেমন চলা সেরকম চলতে থাকে, আগের মতো আগের গতিতেই চলতে থাকে। এবং কবি বললেন যে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, মানে আমি চলে যাবো বলে কি চালতা ফুল তো আগের মতোই ভিজবে, শিশিরের জলে ভিজবে, তার নরম গন্ধ ছড়াবে, নেশা ধরানোর ঝাঁঝালো গন্ধটা ছড়িয়ে যাবে একের পর এক। কবি আরো বলছেন লক্ষ্মী বাচ্চা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, লক্ষ্মী বাচ্চা কি তার লক্ষ্মীর জন্য গান গাবে না? ঠিক আছে, সোনার স্বপ্নের সাথে পৃথিবীতে কবে আর ঝরে, মানে পৃথিবীতে স্বপ্ন দেখা কবে বন্ধ হয় ভাই? কখনোই বন্ধ হয় না, সারা জীবন পৃথিবীতে স্বপ্ন দেখা চলতেই থাকে, একের পর এক স্বপ্ন চলতেই থাকে। তো কবি আরো বলছেন চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। দুর্দান্ত, দেখেন কি বললো যে চারিদিকে শান্ত বাতি, মানুষের চাঁদের আলো, জ্যোৎস্নার আলো হচ্ছে সব থেকে শান্ত আলো, চারিদিকে জ্যোৎস্নার আলো, ভিজে গন্ধ মানে মাটির ভেজা গন্ধ, মৃদু কলরব মানে সামান্য সাউন্ড হচ্ছে, মৃদু কলরব হচ্ছে, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, মানে চরের খুব কাছে খেয়া নৌকাগুলো কি হয়, যেমন নদী পার হচ্ছে, তো খুব গভীর রাত হয়ে গেছে, এখন আর পার হয়ে ওপারে যাবে না, তখন সে চরের যে চরগুলো জাগে নদীতে, সেই চরের মধ্যেই সে আটকে থাকে যে রাতটা পার হোক ভোরে আবার চলে যাব। তো খেয়া নৌকাগুলো এসেছে চরের খুব কাছে, মানুষের আগের মতোই ঘাট চলছে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ পৃথিবীর এইসব গল্প সারা জীবন চলবে, আমি থাকি আর না থাকি। দেখেন মনে রাখবেন এশিরিয়া ধুলো আছে, এশিরিয়ার বড় বড় যে শহরগুলো সেগুলো এখন ধুলো হয়ে আছে, ব্যাবিলন বড় বড় জমিদার, ব্যাবিলন হচ্ছে গ্রিক পুরাণের একটা জায়গা, গ্রিসের একটা জায়গা, সেই জায়গা এখন ছাই হয়ে আছে, বা তাতে কি যায় আসে? তাতে কিচ্ছু যায় আসে না। এশিরিয়া হচ্ছে আমাদের যে ট্রয় নগরটা, তুরস্কের ট্রয় নগর, সেটা ধুলো হয়ে গেছে, তাতে কি যায় আসে? পৃথিবীকে আটকে আছে ভাই, ট্রয়ের মতো একটা শহর ধ্বংস হয়ে গেল, তারপরে পৃথিবী চলছে। তো আপনি আমি যদি মারা যাই পৃথিবী কেন আটকে থাকবে? এটাই কবি কবিতার মাধ্যমে বলেন, এটাই কবিতার মূল থিম। অর্থাৎ কারো মৃত্যু কারোর জন্য আটকে থাকে না ভাই, পৃথিবী কারোর জন্য অপেক্ষা করে না, পৃথিবীর নিয়মে চলে। আপনি জীবিত থাকলেও পৃথিবী চলবে, আপনি মারা গেলেও চলবে। হয়তো আপনি মারা গেলে কোনো একটা কাজে সামান্য বাধা লাগবে, আচ্ছা যেটা বললাম যে আমি যদি মারা যাই ভিডিও লেসন একটু আটকাবে, বাট কাল থেকে ঠিক মতোই চলবে। ব্যাপারটা ওরকমই যে যদি আপনি যদি না থাকেন পৃথিবীতে কারো কিছু যায় আসে না ভাই, পৃথিবী তার নিজের নিয়মে চলে। এটাই হচ্ছে কবিতার মূল থিম, এখানে কবি বলেছেন। তো খুবই অনুভূতির একটি কবিতা, এই অনুভূতি থেকে প্রশ্ন খুব আসার সম্ভাবনা খুব কম, আসলে অনুভূতি সম্ভবই প্রশ্ন আসবে, এর বাইরে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। প্রশ্নের দিক থেকে খুবই কম ইম্পর্টেন্ট একটা কবিতা, বাট যদি এমসিকিউ চিন্তা করেন তাহলে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এটাই ছিল আমাদের সেই দিন এই মাঠ কবিতাটা। সামনে নতুন কোনো কবিতা নিয়ে হাজির হবই, এটা কথা দিয়ে যাচ্ছি, কারণ কবিতা অনেকগুলো বাকি, সেই কবিতাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে হবে। তো সেই পর্যন্ত ভালো থাকাটা জরুরি, আমারও ভালো থাকা জরুরি, ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।